আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল ব্যাংক হলিডে, ব্যাংকও বন্ধ, পুঁজিবাজারও বন্ধ। তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো। আর কয়েকটা স্টক, দেশবন্ধু, মিডল্যান্ড ব্যাংক, সাইহাম কটন, এসালম, সিপাল, জেমিনিসি এবং এর বাহিরে একটা পোর্টফোলিও নিয়ে একটা পোর্টফোলিও এক ভাইয়ের আসছে গতকালকে আমার কাছে। তো এই পোর্টফোলিও নিয়ে একটু কথা বলবো। এই পোর্টফোলিওর ভুলটা কোথায় আছে? যদি আপনাদের কাছে এই ধরনের পোর্টফোলিওটা এরকমই হয়ে থাকে তাহলে আপনাদের কি করা উচিত, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আসি, আমি কিছু পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। এক নম্বরে যদি বলি, রূপালী ব্যাংক 45,33,30,253 টাকা শেয়ার, মানে 53টি সাধারণ শেয়ার ইস্যু করবে। 55,33,30,253টা শেয়ার, যার বাজার মূল্য হচ্ছে 15 টাকা দরে। 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, আর প্রিমিয়াম সহ 5 টাকা, 15 টাকা দরে 679,59,53,800 টাকা। রেকর্ড ডেট হচ্ছে 27 জুন। এটা অর্থ মন্ত্রণালয়ের পক্ষে রূপালী ব্যাংক, যেহেতু রূপালী ব্যাংক গভর্নমেন্ট ব্যাংক, সে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে এই আপনার 750 কোটি টাকার মতো সে শেয়ার ইস্যু করবে। এটা হচ্ছে রূপালী ব্যাংকের তথ্য। যাদের রূপালী ব্যাংক আছে আমি এটাকে পজিটিভভাবে দেখব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাগনা সিমেন্টের ক্রেডিট রেটিং সম্পন্ন। যাদের কাছে ম্যাগনা সিমেন্ট আছে আপনারা নিউজও চলে যাবেন, নিউজও দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমার নিজের হাতের লেখা বই আছে একটা 40 পেজের, এই মুহূর্তে হাতে লেখা আছে। যারা নিতে চান নিতে পারেন, পরবর্তীতে পিডিএফ আকারে পেলে হাতে আসলে তখন পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিওর জন্য অবশ্যই একটা এন্ট্রি ফি দিতে হবে। আর আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে। তো ম্যাগনা সিমেন্টের ক্রেডিট রেটিং সম্পন্ন, এটা হচ্ছে একটা ব্লকে আজকে 20 কোটি টাকার লেনদেন হলো। বার্জারের সর্বোচ্চ দরপতন, বার্জারের একটা নিউজ আছে, আপনারা দেখে নেবেন। বার্জারের সর্বোচ্চ দরপতন। এই যে বার্জার কি ভালো কোম্পানি না? ভালো কোম্পানি তো। বার্জার কি খারাপ কোম্পানি? ভালো কোম্পানি। কিন্তু যারা আছে এখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে আসলে আইডেন্টিফাই করাটা হচ্ছে মূল বিষয়। একটা স্টকের দাম কেন কমে? আপনি যদি ভালো স্টক, যেগুলো আমি ট্রেডিং স্টকের কথা বলেন, এই যে আমি একটুকে দেখালাম, এগুলো তো সবগুলো ট্রেডিং স্টক, কিন্তু ভালো স্টকগুলোর দাম কেন কমতেছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কোন টাইমে, মানে কোন সময়ে আপনি ওই ধরনের স্টকে এন্ট্রি নেবেন, সেটা আপনি বার্জারও এন্ট্রি নিতে পারবেন, ওয়ালটনও, সবগুলোতে এন্ট্রি নেওয়া যাবে, কিন্তু কোথায় গিয়ে থামবে তারপর এন্ট্রি নেবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তাকে আগে ফুটতে দিতে হবে, থামতে দিতে হবে। স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়, স্ট্যান্ডার্ড ব্যাংকের, এটা যেহেতু পরিচালক শেয়ার ক্রয় করতেছে, এটাকে একটু পজিটিভভাবেই দেখা যেতে পারে স্ট্যান্ডার্ড ব্যাংকে যারা আছেন তাদের জন্য। লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ফার্স্ট ফাইন্যান্স। আপনারা ফার্স্ট ফাইন্যান্সের নিউজ দেখে চলে যাবেন, এখানে লভ্যাংশ দিছে, সম্ভবত দেওয়ার কথা না, কারণ পরিস্থিতি খারাপ ফার্স্ট ফাইন্যান্সের। এরপরে যদি আমি আসি, ঢাকা ব্যাংকের বোনাস লভ্যাংশ প্রদানের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মতি। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু গত 2-3 দিন আগে এটা কিন্তু আটকে রাখছিল, কারণ ব্যাংকগুলার বোনাস এবং নগদ লভ্যাংশ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তো ঢাকা ব্যাংকের বোনাসটা বাংলাদেশ ব্যাংক আটকে রাখছে, কিন্তু এখন আজকে নিউজে দেখলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্মতি দিয়েছে, হয়তো বাংলাদেশ ব্যাংকও দিয়ে দিবে। কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু 5-6%, 7% কিন্তু ওই শেয়ারটার দাম পড়ে গেছে, আপনারা দেখে নেবেন। ঢাকা ব্যাংকে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন। ফার্স্ট ফাইন্যান্সের লোকসান কমেছে 35%, মানে লোকসান এসে ছিল, এখনও আছে, তবে সেটা কিছুটা কমেছে 35%। ন্যাশনাল হাউজিংয়ের আয় কমেছে 20%। ন্যাশনাল হাউজিং যাদের কাছে তারা দেখে নেবেন। সান লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা, সান লাইফ ইন্স্যুরেন্স যাদের কাছে আছে দেখে নেবেন। বিলেজিংয়ের লোকসান বেড়েছে 302%। বিলেজিং ফিনান্স সেক্টরের একটা স্টক, এ মনে হয় 2-3 দিন আগে তো দাম বাড়ছিল এই স্টকটার, দেখেন, অথচ তার লোকসান বেড়েছে 302%। 5 শেয়ারে, বুঝতে পারতেছেন কি ভয়ঙ্কর? কিছুই নাই। আপনাদের কিছু আছে কিন্তু বিলেজিংয়ের তাও নাই, কিন্তু আপনারা আপনাদের টাকাগুলো ওইখানে দিয়ে দিচ্ছেন।
সেটা হচ্ছে মূল কথা। ইউনিয়ন ক্যাপিটালের লোকসান কমেছে 94%, মানে ইউনিয়ন ক্যাপিটাল লোকসানে আছে, এখন কিছুটা কমছে, সেটা 94% কমেছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোনো লভ্যাংশ দেবে না। এই শেয়ারটা কিন্তু আসছিল তখন খুব ভালোভাবে আসছিল, আমার মনে আছে। সেটা যখন আইপিওতে আসে তখন চার্টার্ড লাইফ একেবারে মানে হুলস্থুল করে পুরো মার্কেটকে গরম টরম করে আসছিল, আর এখন লাভ্যাংশ দিতে পারতেছে না। বুঝতে পারতেছেন কী পরিস্থিতি? সিটি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন, এজিএম সিটি ব্যাংকে যারা বিনিয়োগ করে আছেন তাদের জন্য নিউজটা। এজিএমে তাদের এই লভ্যাংশটা অনুমোদন আছে, তাদের নিউজে চলে যাবেন, গিয়ে আপনারা যদি এগুলো না মানে নিউজ যদি না খুঁজে পান তাহলে গুগলে লিখে সার্চ করে দেবেন। আমি যে কথাগুলো বলছি, যার যেটা প্রয়োজন আপনারা ওটা গুগলে লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। হয়তো একদিন দুদিন লেট হতে পারে, কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে পুঁজিবাজার সংক্রান্ত তথ্য নিয়ে আমি কথা বললাম। এর বাইরে আরও অনেক তথ্যই আছে, তবে আপাতত এগুলো নিয়ে আমি কথা বলছি। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েকটা ট্রেডিং স্টক। আমি এখন যে স্টকগুলো নিয়ে কথা বলবো, এই প্রত্যেকটা স্টকের সাথে এই ইন্ডেক্সের সরাসরি সম্পর্ক। ইন্ডেক্স পজিটিভ, তারা পজিটিভ, ইন্ডেক্স নেগেটিভ, তারা মানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকগুলো সম্পূর্ণ ট্রেডিং স্টক, একেবারে মানে এগুলোতে স্টপ লস নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এন্ট্রি নেবেন, হয় প্রফিট করবেন, না হয় স্টপ লস মেনটেন করে বেরিয়ে আসতে হবে। থার্ড ডে বা ফোর্থ ডে মানে এক সপ্তাহের ভিতরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় প্রফিট না হয় লস। যারা ট্রেড করেন এটা তাদের জন্য, কিন্তু পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার পক্ষপাতী না, আমি নিই না। এবং যাদের পোর্টফোলিও আমি ম্যানেজ করি তাদেরকেও আমি এই স্টকে কিনতে নিরুৎসাহিত করি এবং কিনতে আমি দিই না। কিন্তু যারা ট্রেড করেন তাদের জন্য কিছুটা, অন্তত এই কথাগুলো কিছুটা গুরুত্ব বহন করে। এটা তাদের জন্য, যারা ট্রেড করেন তাদের জন্য। তো প্রথমে আমি আসি, তবে আজকের ইন্ডেক্স নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে ইন্ডেক্স কিন্তু এটা পজিটিভস, যদিও ক্যান্ডেলটা নেগেটিভ, 1-2 পয়েন্টের মতো মাইনাস ছিল, ভলিউমটা তো স্বাভাবিকভাবে হবে, কিন্তু পজিটিভ হচ্ছে, এটা ভালো দিক। আজকের মার্কেট আমি বলছিলাম যে ক্যান্ডেলটা ভালো, যদিও লাল ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলটা ভালো, আর সাইডটাও ঠিক আছে। আর এটা মানে সব মোটামুটি আমি পজিটিভে বলবো আজকের মার্কেট, যদিও ইন্ডেক্সটা একটু নেগেটিভ ছিল। এখন আমি যে স্টকটা নিয়ে প্রথমে আসবো সেটা হচ্ছে দেশবন্ধু নিয়ে কেন নিয়ে আসছে? প্রথমে এই যে রেসিস্ট্যান্স আর এই সাপোর্ট, এই দুইটাকে ব্রেক করে সে উপরে চলে গেছে। সুতরাং আমি আশা করি এখান থেকে তার গন্তব্য আপাতত এখানে এদিকে আছে। হ্যাঁ, 21-22 টাকা, 19 টাকা দর হলে তো 21-22 টাকা, 21 টাকা পর্যন্ত তার গন্তব্য যাবে। যেহেতু ভলিউম ভালোই আছে এবং এই দিক দিয়েও অনেকগুলা স্মার্ট মানি ঢুকছে, তো স্মার্ট মানি ঢুকে তারা কিন্তু এখানে কিছুটা সেল করে বের হয়ে গেছে। এখন তাদেরকে যদি কিছুটাও প্রফিট টেক করতে হয়, স্বাভাবিকভাবে তাদেরকে এখানে আসতে হবে। এখান পর্যন্ত এই শেয়ারটাকে টেনে নিয়ে আসার সম্ভাবনা আছে এবং ভলিউম সেটা বলে যে যাবে। আর এই যে আগের যে সাপোর্ট, সেখানে শেয়ার আসে নাই, তার আগে সে ব্রেক করে উপরে চলে গেছে। তো দেশবন্ধুতে আপনারা এন্ট্রি নিতে পারেন যারা ট্রেড করেন। স্টপ লসটা মাথায় রাখতেই হবে, বাধ্যতামূলক। বারবারই বলি, মিডল্যান্ড ব্যাংক ভলিউমটা ভালো, এদিকে এরকম ভলিউম অনেক করে বাড়ছে। আমি আপাতত তার গন্তব্য এখানে ধরবো 28 টাকা, এখন 25 টাকা 40 চলতেছে। 28 টাকা আমি তার গন্তব্য ধরবো, কারণ কেন ধরবো সেটা হচ্ছে একটানে এখানে এই জায়গাতে স্মার্ট মানি ঢুকে গেছে, এরপর সে আবার এখানে নিছে, কিন্তু সে বেরোতে পারে না। স্মার্ট মানি এখান থেকে বেরোতে পারে না কেন? এটা কীভাবে বুঝলাম? এটা হচ্ছে এই যে সে ভলিউম করছে কিন্তু কম করছে। এখানে যখন টানে সে উপর উঠেছিল তখন কিন্তু সে হিউজ ভলিউম করে টেনে তুলছে, কিন্তু পরবর্তীতে আবার যখন এখানে উঠেছে সেও পরিমাণ ভলিউম করতে পারে না, তার মানে সে বেরোতে পারে নাই। এখন তাকে আবার উপরের দিকে যেতে হবে এবং সে ভলিউম করতেছে। তো মিডল্যান্ড ব্যাংকে ছোটোখাটো একটা প্রফিট টেক করার স্কোপ আছে বলে আমি মনে করি। এরপর যে ইস্যুটা নিয়ে কথা বলবো, সাইহাম কটন টেক্সটাইল খাত। 9 জুলাই কিন্তু টেক্সটাইল খাতের ওই যে ট্রাম্পের যে বিষয়টা সেটা আমি বলেছি, 9 জুলাই কিন্তু 3 মাসের মেয়াদ যেটা শেষ, 3 মাসের জন্য স্থগিত করছে, এটা আপনারা মাথায় রাখবেন। তবে এই স্টকটা টেক্সটাইল কিন্তু ভালো করবে, টেক্সটাইলে কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ আছে। আমি বারবারে বলি, দুইটা সেক্টর নিয়ে আমি খুবই আশাবাদী, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে টেক্সটাইল। তো এখানে সে কিন্তু 3টা সাপোর্ট কিন্তু একই লেভেলে ছিল, এখন সেটাকে প্রিভিয়াস দুইটা রেসিস্ট্যান্সকে ব্রেক করে উপরে চলে গেছে, এখন সে এখানে আছে। এই রেসিস্ট্যান্সটা, এটাকে যদি সে ব্রেক করে উপরে যেতে পারে আমি তাকে ধরে নেব এখানে।
এবং ভলিউমটা করছে আজকে একটু বেশি করে ফেলছে ভলিউমটা, তো এটা একটু নেগেটিভ। কিন্তু আমি তার যেহেতু প্রিভিয়াস যে সাপোর্ট জোনটা আমি যদি একটু বড় করে দেখাই, প্রিভিয়াস যে সাপোর্ট জোন 1টা 2টা 3টা, যেমন এটা এই সাপোর্ট জোনটা কিন্তু আর এখানে আসে নাই, এখানে আর আসে নাই, তার আগে সে ব্রেক করে উপরে চলে গেছে এবং সে ক্যান্ডেলটা করছে পজিটিভই। তবে একটা জিনিস এই স্টকটার আমি নেগেটিভ দেখবো, সেটা হচ্ছে এখানে 2টা সবুজ ক্যান্ডেল করে আবার লাল ক্যান্ডেল, আবার 2টা সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল, আবার 2টা সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল, এখন আবার কয়েকটা সবুজ ক্যান্ডেল, হয়তো একটা লাল ক্যান্ডেল আসতে পারে নিচে 2-1টা, কিন্তু সে এখানে আর আসার সম্ভাবনা কম। এখান থেকে সে হয়তো এখান থেকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে। যাদের হাতে সায়াম কটন আছে আপনারা আপাতত এখানে মোটামুটি রেস্ট নিতে পারেন, এর নিচে আসার সম্ভাবনা কম। এন্ট্রি নেওয়া যেতে পারে, অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে। এসালম খুব দ্রুত, এসালম এবং এসপি সিরামে খুব দ্রুত বাড়ে কমে, তবে তার এটাকে আমি ডাউন ট্রেন্ড হিসাবে কল্পনা করব। আমি কেন কল্পনা করব, তার ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আগে যে রেসিস্ট্যান্স এগুলো ব্রেক করে সে নিচে আসতেছে। তবে তার সাপোর্টটা এটা ঠিক আছে, সে এখানে আর আসে নাই, এর আগে এখান থেকে সে ব্রেক করছে এবং স্পট মানে এখানে লুকায়িত আছে এই গ্রাফসে, যেটা আমি একটু আগে দেশবন্ধুর বিষয়ে বললাম, সম্ভবত দেশবন্ধুর বিষয়ে বললাম, ঠিক সেম। সে এখানে আসছে, এখন এখানে আসে, এখান থেকে সামান্য উঠছে, কিন্তু এখন এখান থেকে সে একটা ব্রেক দিতে পারে, সম্ভাবনা আছে। এরকম চার্ট আপনারা দেখেন, যারা চার্টের উপরে গবেষণা করে বা চার্ট নিয়ে যারা ট্রেনিং করা আর কি, আপনারা কিন্তু এরকম চার্ট দেখবেন, এই 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 তারপরে এখান থেকে ছোট একটা সাপোর্ট নিয়ে আবার সে উপরে ব্রেক করার সম্ভাবনা আছে এবং করলে ভালোভাবেই করবে, কারণ এখানে দীর্ঘ সময় ধরে তার বিশাল ভলিউম করতেছে 350 250 300 কোটি টাকার মার্কেটে। তো এখান থেকে ব্রেক করার একটা সময় ছোটোখাটো একটা প্রফিট আমি অন্তত সাময়িকভাবে তাকে এখানে দেখতে চাই। 22 টাকা, এখন 19 টাকা 27 চলে, তো আমি 22 টাকা দেখতে চাই। যদিও সে লাল ক্যান্ডেল করছে, আমি বিষয়টাকে একটু পজিটিভভাবে দেখব। সিপালের গাছটা কিন্তু খুব সুন্দর। আমি বলছিলাম না, ইন্ডেক্স যখন আপনারা আপ ট্রেন্ডে দেখবেন সিপালের মতো দেখবেন, এই ইন্ডেক্সও এভাবে বাড়বে, এভাবে বাড়বে, হ্যাঁ এভাবে বাড়বে। আজকে যে ভলিউম করছে ঠিক, এবং যে ক্যান্ডেলটা করছে খুবই পজিটিভ। আজকের ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল থেকে কিন্তু একটা স্টকের এবং ইন্ডেক্সের প্রাইস আপ হয়। আমি এখান থেকে ছোটোখাটো একটা ব্রেক আশা করি, 5-6% একটা গ্যাপ দিতে পারে সিপাল। আপনাদের যাদের হাতে আছে, এখানে যারা আছে প্রত্যেকে লসে আছে, এখনও লসে আছে। যদি এভারেজ করিডোরে কেউ যদি কিছু যদি নিতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানকার বেশিরভাগ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে লসে আছেন। তো সিপালে এখন এন্ট্রি নিয়ে স্টপ লস মাস্ট, কারণ এই স্টকটা যদি পড়ে নিচের দিকে আপনি কিছুই খুঁজে পাবেন না। এদিকে যদি পড়া আরম্ভ করে আপনি বসে থাকার সময় নাই, পড়ছে স্টপ লস নিয়ে আপনাকে বের হয়ে চলে আসতে হবে। যদিও ভলিউম আছে মোটামুটি, জেমিনিসি এন্ট্রি নেওয়া যায়। কেন এন্ট্রি নেওয়া যায়, সে এখানে দীর্ঘদিন ছিল, এই বক্সে সে দীর্ঘদিন ছিল, অন্তত 15-20টা ওয়ার্কিং ডে সে একই জায়গায় ঘুরছে এবং সে এখান থেকে পড়ছে। যেহেতু পড়ছে, সুতরাং এখন সে একটা ব্রেক দিতে পারে, এখান থেকে সম্ভাবনা আছে। আমি জেমিনিসিকে পজিটিভভাবে দেখব, এখানে ভলিউম করছে, সে এই জায়গায় ভলিউম করছে, সে এখান থেকে একটা ব্রেক দিয়ে উপরে যাবে, তবে এখানে একটু আটকে থাকতে পারে। জেমিনিসি কিন্তু একসময় অনেক প্লে করছিল, তো এখনও তার প্লে করার বাকি আছে বলে আমি মনে করি। এই প্রত্যেকটা স্টক, 1 নম্বরে যদি আমি বলি, আমি নাম্বার 1 আসলে ধরবো এখানে দেশবন্ধুকে, আর 2 নম্বরে আমি মিডল্যান্ড ব্যাংকে ধরবো। এই দুটো স্টককে আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত এই দুটো স্টক প্রফিট দিতে পারে, এগুলো আছে। তো এখানে যতগুলো স্টক আছে প্রত্যেকটা স্টকে হচ্ছে ট্রেডিং স্টক, একেবারে স্টপ লস মেনটেন করে আপনাদেরকে এখানে এন্ট্রি নিতে হবে। যদি 3-4 দিনের ভিতরে আপনি প্রফিট না পান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে লসের শেয়ারটা সেল করে দেওয়ার জন্য। যারা ট্রেড করেন তারা কিছুটা, যাদের হাতে স্টকগুলো আছে বা যারা ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য হয়তো এই কথাগুলো কিছুটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরপর আসে আমি এই পোর্টফোলিও নিয়ে, দেখেন এই ভাই পোর্টফোলিও পাঠাইছে আমাকে দেখার জন্য গতকালকে। তো ওনারটা অনেকগুলো আছে, কিন্তু আমি ওনারটাকে নিয়ে আসছি একটা কারণে, সেটা হচ্ছে ওনার কাছে এবি ব্যাংক আছে। এবি ব্যাংক আছে ওনার কাছে প্রায় কত টাকার, আমি তো দেখিও না, 3 লাখ। যাই হোক, ওনার টোটাল পোর্টফোলিও হচ্ছে কত লাখ টাকা, 37 লাখ টাকার। আমি শুধু আপনাদেরকে এটুকু বলাই, 37,23,000, এখন আছে 26,46,000। উনি লসে আছে 10,79,000। হ্যাঁ, 37 লাখ টাকায় উনি 10 লাখ টাকা 79,000 টাকা লসে আছে। হ্যাঁ, তো ওনার কাছে স্টকগুলো আছে কি কি, ওনার কাছে স্টকগুলো আছে এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রামীণ 2, আইএফআইসি ব্যাংক, পিএসপি
MF1 এটা মিউচুয়াল ফান্ড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সিএনডি টেক্সটাইল, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এখানে ওনার ভুলটা কোথায় হয়েছে? সর্বপ্রথম ভুলটা হচ্ছে 37 লক্ষ টাকার একটা পোর্টফোলিওতে এত স্টক থাকার কোনো প্রয়োজন নাই। 3টা বা 4টা স্টক উনি রাখতে পারতো। এখানে ওনার সর্বপ্রথম উনি 4টা স্টক রাখতে পারতো, এটা হচ্ছে ওনার ভুল। 4টার বেশি ওনার কোনোভাবে এখানে আসলে সুযোগ নাই স্টক আপনার শেয়ার রাখার। এরপর উনি 4টাকে 37 লাখ টাকার মধ্যে সব কিছুরই তো একটা সিস্টেম আছে। আপনি যখন একটা অন্য ব্যবসা এই পোর্টফোলিও এই বিষয়টা ছাড়া পুঁজিবাজারের তো এখানে আসলে টাকা থাকলে শেয়ার কেনা যায়, যার কারণে আমরা আসলে কিনে ফেলি। কিন্তু অন্য ব্যবসা করতে গেলে আমরা কত ম্যানেজমেন্ট করি, কত চিন্তাভাবনা করি, কোথায় আমি এই ব্যবসাটা দিলে চলবে কিনা, এটা হবে কিনা, ওটা হবে কিনা, সব কিছু কত কিছু ম্যানেজ করি পুঁজিবাজারের বাইরে গিয়ে। কিন্তু এইখানে কোনো কিছু ম্যানেজ না করার কারণে এখানে আমার নিজস্ব আমার টাকা আছে, আমি কিনতে পারতেছি, এই কারণে আসলে ভুলটা বেশি হয়ে যায় আর কি। কিন্তু ওই 37 লাখ টাকা দিয়ে যদি অন্য ব্যবসা করতো ভাই, তাহলে উনি কত কত রকমের চিন্তা ভাবনা করতো, কত চিন্তা করতো, কিন্তু এখানে কোনো চিন্তা ছাড়াই কিনে ফেলছে। ওনার এখানে 4টা স্টকের বেশি রাখার কোনো সুযোগ ছিল না। এর মধ্যে একটা স্টক উনি ট্রেডিং স্টক রাখতে পারতো, আর 3টা স্টক ওনার থাকতো ফান্ডামেন্টাল এবং ডিভিডেন্ড বেস। তাহলে কি হতো, আজকের মার্কেটে হয়তো ওনার যে ওই যে ট্রেডিং যে একটা স্টক থাকতো সে হয়তো 30-40% লসে থাকতো, কিন্তু ওনার ওই যে ডিভিডেন্ড বেস যে স্টকগুলো থাকতো সেগুলো হয়তো লসে থাকতো, কিন্তু কিছুটা কম থাকতো। ওনার হয়তো এই 37 লাখ টাকায় ওনার হয়তো 3 থেকে 4 লাখ টাকা ওনার হয়তো পোর্টফোলিওতে লস থাকতো যদি উনি ভালো স্টকে থাকতেন। এই ভালো স্টকের বিষয়টা হচ্ছে এটা। কিন্তু উনি দেখেন, উনি তাও শেষের দিকে এসে মার্কেটে ঢুকছে। উনি আগে লস করছে করিডোরে, এখন শেষের দিকে এসে মার্কেটে ঢোকার পরেও গত এই রাশেদ মাকসুদের পরে ওনার পোর্টফোলিও আমি দেখলাম পুরোটাই। তো আমি রাশেদ মাকসুদের ঘটনার পরেই কিন্তু 5ই আগস্টের পরে উনি মার্কেটে এসে স্টকগুলো কিনছে, বেশিরভাগ স্টক। এরপরে উনি এখানে এই পর্যায়ে লস আছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আগে যারা কিনছে তাদের কী অবস্থা স্টকগুলোর। আগে তো স্টকগুলো কেউ না কেউ কিনছে, এই সবগুলো কিনেন। এখানে শুধু 2টা স্টক আছে অ্যাভারেজ করার মতো, একটা হচ্ছে আপনার সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে গ্রামীণ টু না পিএইচপি MF1। গ্রামীণ টু অ্যাভারেজ করা যায় হালকা পাতলা, কিন্তু পিএইচপি MF1 এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এই দুটো স্টকে শুধু ওনার অ্যাভারেজ করার মতো। স্যার একটা স্টকে ওনার অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই, কারণ ওগুলো 1-2 টাকা 3 টাকাতে চলে আসছে। তো তাহলে আপনাদের কাছে যদি বেশিরভাগ পোর্টফোলিও আমি এই পর্যন্ত 70-80টা পোর্টফোলিও দেখছি, 70-80টা পোর্টফোলিও আরও বেশি দেখা হয়েছে হয়তো। বেশিরভাগেরই পোর্টফোলিওতে এরকম স্টক, মানে এরকমই স্টকে এরকম শেয়ার 40 লাখ 50 লাখ 60 লাখ টাকার পোর্টফোলিওতে এরকম স্টক, অথচ স্টক থাকার কথা 3টা বা 4টা, এর বেশি না। আর ট্রেডিং স্টক থেকে সবসময় দূরে থাকবেন, সেটা আমি ব্যাখ্যা দিয়েছি যে একটা ট্রেডিং স্টক আপনি জানেন না, যেহেতু এখানে অনেকগুলো স্টক কোনো ডিভিডেন্ড দেয় না, প্রায় বেশিরভাগই ডিভিডেন্ড দেয় না। তো এগুলোর প্রাইস কে নির্ধারণ করে, কোথায় নির্ধারিত হয়, কে ঠিক করে প্রাইস, কোনো কিসের সাপোর্ট আর কিসের রেসিস্টেন্স, সব কিছু ভেঙে চুরে তছনছ করে চলে আসছে না নিচে, চলে আসছে। তো আপনারা আসলে এই ধরনের শেয়ার কেনা থেকে আপনারা একটু বিরত থাকবেন। এই মুহূর্তে যারা আসলে নতুন বিনিয়োগকারী আসছেন, তারা পোর্টফোলিও যারা এখানে অনেকেই অনেক কিছু বলে, ঠিক আছে, এখন মার্কেট যদি আগামী দিন একটু ভালো হয়, দেখবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে শুরু হয়ে যাবে, চার্ট নিয়ে অ্যানালাইসিস শুরু হয়ে যাবে। কিন্তু এই যে দুর্বিষহ যে ঘটনাগুলো গত 1 বছর ধরে ঘটছে, গত 10 মাসের রাশেদ মাকসুদ বা তার আগে শিবলি কমিশনের সময়, এগুলো মাথায় রাখবেন, মাথায় ক্যালকুলেশন করে আগামী দিনে সামনের পথে আগাবেন। ট্রেডিং করবেন না আসলে ইনভেস্টমেন্টে যাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।